স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প হাসি। আমাদের কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্কের ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাহিরে কোথাও অন্য কোনো লোক ছিল না। বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না। অগত্য চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয়েকজন বন্ধুতে বেশ করে রাগ টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। মাঘের শেষ, যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি। রমেন বলল, দেখো তোমরা যা ভালো বুঝো করো, আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না। বসো, তোমরা একটা ব্যবস্থা করে দেখি। দরজা খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমা বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম। রমেন ততক্ষণে চলে গিয়েছে। খোলা দরজাটা বন্ধ করে দিতেই উঠে গিয়ে চেয়ে দেখি বাইরে পেঁচায় কুয়াশা। পৃথ্বীশ আমাদের দলের দার্শনিক। এতক্ষণ সে রাগ দিয়ে অপাদমস্তক আবৃত করে শুয়েছিল। হঠাৎ মুখ তুলে গম্ভীরভাবে বলল, দেখো আমার কিন্তু কেমন একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে। কেন হচ্ছে বলো তো? আমি বললাম, কিভাবে আনক্যানি? ভূতচুত? সে রাগ তুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল। চারিধারে চেয়ে দেখে বলল, তা ঠিক জানি না, কিন্তু কেমন যেন। আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি। সলিল বলল, বিচিত্র নয়, আমি একটা ব্যাপার জানি। এইরকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত 10টার পরে লোক থাকতেই পারত না। শুধু তাই নয়, একবার অনেক রাত্রের ট্রেনে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনে ওয়েটিং রুমেই ছিলেন। সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপড়ে পড়ে আছেন। তারপর অনেক যত্নে তার জ্ঞান হয়। তিনি সকলের কাছে বলেন, শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে উঠায়। পরে হঠাৎ তিনি পকেট থেকে একটা খুর বার করে নিজের গলায় বসে এমন জোরে টানতে থাকেন যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খ্যাচ খ্যাচ আওয়াজে তার সারা শরীর শিহরে ওঠে। তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কোথাও কেউ নেই। সাহেবের চিহ্নও নেই ঘরে। তারপর কি হলো তিনি আর জানেন না। সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে একটা ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য একবার ঠিক ওইভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই ব্যাপার। আমরা সকালে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম। লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিং এর ফটকের দারোয়ানটার গুমটি। ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরে একটা ছোট্ট পান সিগারেট ও চায়ের দোকান। দিন মানে এমনকি সন্ধ্যার পর পর্যন্ত দেখেছিলাম। তারপর থেকে আর দোকানের পাত্তা নেই। দোকানটাও বন্ধ করে দিয়ে চলে গেছে। গল্প ভালো করে জমতে না জমতে হঠাৎ দরজাটা খুলে গেল। একটা কুলির হাতে কাঁসার থালার উপর গোটা আষ্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকল রমেন। ঢুকেই বলল, দেখছো, ওয়ের দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল। তার বাড়িও আমাদের জেলায়। তিনি বললেন, বিলক্ষণ, আপনারা ভদ্রলোকের ছেলে, বাঙালি, চা খাবেন, এ তো সৌভাগ্য। ছাড়লেন না কিচ্ছুতেই, নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন চা। রমেনের কথা শেষ হতে না হতেই দৌড় ঠেলে আরেক ভদ্রলোক ঢুকলেন। রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বলল, এই যে মিত্তির মশাই, আসুন আসুন। পরে আমাদের দিকে চেয়ে বলল, ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু, আসুন বসুন। ততক্ষণে হরিদাস বাবু টেবিলের পাশে হাতল শূন্য পেতের কেদারাটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন। মিত্তির মশাইয়ের বয়স 45-এর কম নয়। দোহারা গড়ন, কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে, গোঁফদাড়ি কমানো।
পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কদিন ধরে আছেন মিত্তিমশাই? আগে এই আসছে ফেব্রুয়ারিতে 1.5 বছর হবে। বড় কষ্ট মশাই, মাছ তো একেবারেই মেলে না, বাঙালির মুখ মোটে দেখতেই পাওয়া যায় না। তাই আপনারা আজ এসেছেন শুনে খুব আনন্দ হলো। উনি চায়ের কথা যেমনি তুললেন, আমি বললাম, তা আর কি, আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর। তা আপনারা কতদূর যাবেন সব? আমরা সাইকেলে করে দিল্লি যাব বলে বেরিয়েছি। ওপার থেকে আসছি কিনা এখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে উঠবো ইচ্ছা আছে। ভাগলপুরের গাড়িটা ঠিক এখান থেকে কটায় পাওয়া যাবে কাল সকালে? তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল। কারোরই ঘুম পাচ্ছিল না। বিশেষ করে গরম চা খাওয়ার পরে আলস্য ও তন্ত্রার ভাবটা কেটে গিয়ে সকলের শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল। নির্বাণোন্মুখ কথাবার্তার শিখাটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম, হ্যাঁ মশাই, আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে ভূতটুত নেই তো? এই প্রশ্নের পরেই সলিলের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো। পুনরায় আমাদের একজোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করল যেন এই স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ভয়ের ধারণা পোষণ করে। রমেন বলল, যত সব গাঁজাখুরি গল্প। হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি। আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন। বললেন, আপনারা হাসবেন হয়তো, কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি, শুনুন। তারপর তিনি পঞ্চম সিগারেটটা ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটা বলতে গেলেন। অনেক দিন আগের কথা। আমার বয়স তখন খুব বেশি না হলেও 12-13 কম নয়। আমার কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা মরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন। একবার কি উপলক্ষে যেন, তা এখনো ঠিক স্মরণ হয় না, আমি আমার বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই। কাকা তখন ছিল খুলনার বাসাতে। সেখানে অনেকদিন আগেই আমরা গিয়েছিলাম। বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তিও হয়ে গেলাম। আমরা পুজোর পরটাতেই সেবার খুলনা যাই। কয়েক মাস পড়বার পর গ্রীষ্মের ছুটি হলো প্রায় 1 মাসের উপর। কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মরেলগঞ্জে যাব। কাকা আমাকে নিয়েও গেল। সেই সময়টা মোমমধু সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময়। কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মোমমধু সংগ্রহ করে কিনা তা পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট এবং স্টিম লঞ্চ সবসময় সুন্দরবনের নদী, খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত। কতবার যে আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি তার হিসেব নেই। আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে। তখন আমি ছেলে মানুষ, সবে 13। শহর থেকে গিয়েছি। সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই 1 মাসে প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র বালক মনে কি যে আনন্দের বার্তা বয়ে আনত তা আমি মুখে আপনাদের বলে বোঝাতে পারবো না। এরপর আর কখনো ওই দেশে যাইনি। অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মধ্যে সুন্দরবনের, বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি, অপরিসর খালের মাটির জঙ্গলে ভরা ঢালু পাড়, নতুন পাতা ওঠা গাব গাছ ও বন্য গাছের সারি, খাড়ির মুখে জোয়ারের শব্দ, যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এ বয়সেও মনটা কেমন যেন করে ওঠে। সেদিনের কথাটা আমার বেশ মনে আছে। সুন্দরবনের সেই অংশটায় তখন জরিপ হচ্ছিল। আমাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকত। দুপুরের বেলায় সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল। 4-5 জন, আমি, একজন কানুনগো, একজন কেরানি, সবাই বাঙালি, সব শুদ্ধ 7-8 জন লোক লঞ্চটাতে।
খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো। তারপর একটু গান বাজনাও হলো। বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম। ক্রমেই রাত হলো, জ্যোৎস্না উঠল। খালের দুধারে নতুন পাতা ওঠা বনের মাথায় জ্যোৎস্নাটা চিকচিক করছিল। দূর থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের ডাকও কানে আসছিল। জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনত শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো। বাঘের উপদ্রবের ভয়ে সব সময় আমাদের বজরাতে দুজন বন্দুকধারী সিপাহী থাকত। তারা বজরার ওধারে তোলা উনুনে রান্না চাপিয়ে দিল। রাতটা বড় গরম, গুমোট ধরনের। গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না। চারিদিকে একটা নীরব থমথমে ভাব। ছইয়ের ভেতরে থাকবার উপায় নেই। বজরার ছাদের তক্তার পাটাতনের উপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে, কিন্তু অপরিসর খালের দুধারে ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জোর ছিল না। ছইয়ের মধ্যে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন। ছইয়ের ঘরগুলি সব খোলা। আমি নিকটে বসে বই পড়ছিলাম। খেলতে খেলতে রাত হয়ে গেল প্রায় 10টার বেশি। সিপাহীদের রান্না শেষ হয়ে গেল। কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন। আমি মিটিমিটি আলোতে অখ্যান মঞ্জুরি পড়ছি। বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়ে ঠেস দিয়ে ঘুলঘুলের বাইরে ভাটার টান ধরার জলের দিকে চেয়ে আছেন। দীর্ঘ বন, গাছের ছায়া পড়ছে জলের উপর। এমন সময় একটা ব্যাপার ঘটল। সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসির রব উঠল। অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন অমানসিক অস্বাভাবিক স্বর। আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আরো একবার এবং তারপর আবার শব্দ হলো। হাসির শব্দটা এত উচ্চ ও তীক্ষ্ণ যেন মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে, মাটি যেন কাঁপছে, বোটটা যেন দুলছে। সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো। কাকা, বিনোদবাবু, আমি সকলেই ছইয়ের বাইরে এলাম। গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে। কোথাও বাতাস নেই। পাতাটি পর্যন্ত নড়ছে না। সম্মুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়েছে। বিনোদবাবু বললেন, কি মশাই রামবাবু, ব্যাপারটা কি? মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে। তারা বজরার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বনের দিক চেয়ে আছে। আমরা সকলে ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি। এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল। শব্দ এত ক্রূর ও মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। মাঝিও দুই কানে হাত দিয়ে বলে উঠল, আল্লাহ আল্লাহ। কাকা ও বিনোদবাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলেন। কাকা বললেন, কি মশাই, হয় না নাকি? কিন্তু তার মুখ দেখেও গলার স্বর শুনে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করছেন না। তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কিনা। কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে অত রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে নেওয়া সম্ভব না। অগত্যা সেখানে রাত কাটাতে হলো। সবাই জেগে রইল। কারোর চোখে ঘুম এলো না। এরপর শেষ রাত্রে আরেকবার শব্দটা শুনলাম। বনভূমি তখন নিস্তব্ধ। চাঁদ ডুবে গিয়ে নদী, আকাশ, বন সব অন্ধকারে একাকার। আমার চোখ ঘুমের ঢলে এসেছে। ঠিক এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আরো একবার সেই বিকট হাসির রোল উঠল। শেষ রাতে চাঁদ ডোবা অন্ধকারে সেটা এত বেশি অমানবিক এবং এত পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্তটা হিম হয়ে গেল। সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম। সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ একজন বলে উঠল, ওই শব্দটা এর আগেও তারা শুনেছে, তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম।
শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূরে গেলে প্রাচীনকালের ঘরবাড়ির চিহ্নও পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ প্রাচীন বকুল গাছের সারি দেখে মনে হয় যেন সেই সময়ে এইসব স্থানীয় লোকের বাস ছিল। সে যাই হোক, আজও এতদিন পরে যখনই সুন্দরবনের কথাটা মনে পড়ে তখন ঠিক এই হাসির শব্দগুলোই মনে পড়ে। গভীর রাত্রের অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরী আত্মার পৈশাচিক উল্লাস ভরা অট্টহাসিই সেদিন কানে গিয়ে ঠেকেছিল। তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে এখনই লাইক করো এবং আমাদের কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি। সেই সাথে প্রেস করো বেল আইকন আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।